ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি অল্প কিছু বলবো। অনেক সময় আমরা দেখতে পাই যে সারা বছর পরে সুন্দর প্রস্তুতি নিয়ে অনেক সময় পরীক্ষার কৌশলগুলো না জানার কারণে আমাদের পরীক্ষায় অনেক সময় প্রত্যাশিত ফলাফল আসে না। আগামী 24 তারিখ 24শে আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো যে কোনো পরীক্ষার্থী, স্কুল লেভেল হোক, হাই স্কুল লেভেল হোক, কলেজ হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, বিসিএস হোক, আজকের এই লেকচারের মধ্যে কিছু সুন্দর উপদেশাবলী সবার জন্য নিহিত রয়েছে। বিশেষভাবে ইংরেজি অনার্স প্রথম বর্ষের যারা আছে আজকে তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা আছে। আমরা যদি ফলো করি, আমরা মনে হয় সারা বছর পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিয়েছি, আজকের 5 মিনিটের এই বক্তব্য থেকে আরো কিছু সুন্দর স্ট্র্যাটেজি এবং কৌশল জেনে আমরা মার্ক বৃদ্ধি করতে সক্ষম হব। দেখি কিভাবে আমরা লাস্ট প্রস্তুতি নিতে পারি। মেক এ শর্ট সাজেশন। এখন অল্প কয়েকদিন আছে মাত্র, একটু শর্ট সাজেশন করতে হবে। সারা বছর তো বিভিন্ন বিষয় আমরা পড়েছি, এখন শর্ট সাজেশন একটা করতে হবে। স্পেশালি দ্য বোর্ড কোশ্চেন্স অ্যান্ড দ্য সামারিজ, বিশেষভাবে বোর্ড কোশ্চেন গুলো এবং সামারি ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। সামারিগুলো অতি সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। বিকজ অল দ্য কোশ্চেন্স উইল নট বি কমন ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় সব প্রশ্নগুলো কিন্তু কমন হবে না। সেক্ষেত্রে উই হ্যাভ টু রাইট দ্য আনসার অন দ্য বেসিস অফ দ্য সামারি। সামারি ভিত্তিতে উত্তরগুলো আমাদের লিখতে হবে। তো প্রস্তুতি আমাদের আশা করি ভালোই আছে। আমরা পরীক্ষার দিন অন্তত 1 ঘন্টা আগে আমরা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করব এবং প্রতিদিন এক নজরে আমরা সিট প্ল্যানটা দেখব, কত তলায়, কত নাম্বার রুমে, এটা যেন ভুল না করি। এবং পরীক্ষার রুমে যাওয়ার পরে, খাতা পাওয়ার পরে আমরা যে জিনিসগুলো দেখব, প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওএমআর আছে, উপরে ক্যাপিটাল লেটারে ক্যান্ডিডেটদের এক্সামিনি পরীক্ষার্থীদের নাম সেখানে লিখতে হবে এবং অ্যাডমিট কার্ড দেখে দেখে পরীক্ষার সাল, রেজিস্ট্রেশন, রোল নাম্বার, পরীক্ষা কোড, বিষয় কোড ইত্যাদিগুলো অ্যাডমিট কার্ড দেখে দেখে সুন্দরভাবে ইংরেজিতে আগে লিখে নিশ্চিত হওয়ার পরে তারপর নিচের বৃত্তগুলো সুন্দরভাবে ভরাট করতে হবে। দ্বিতীয় পেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিচে ড্যাশ পরীক্ষা, ড্যাশ সাল লেখা থাকে। এখানে আমরা লিখবো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024। পরীক্ষা 25ও আছে, অনেকে 25 লেখা আমরা দেখতে পাই, কিন্তু আসলে হবে 24। এটা অ্যাডমিট কার্ডে এক্সামিনেশন 2024 লেখা আছে, সবাই দেখলে পাওয়া যাবে। এরপরে ওখানে বিষয় কথাটা লেখা থাকে। আমরা যারা ইংলিশ অনার্স তারা অবশ্যই বিষয়ের জায়গায় ইংলিশ কথাটা লিখব। এরপরে বিষয় শিরোনাম একটা লেখা থাকবে। বিষয় শিরোনামে আমরা ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ওই শিরোনামগুলো লিখবো। এরপর তার কোড রয়েছে, আমরা কোডটা দেখে লিখবো। কোশ্চেনেও কোড দেওয়া থাকবে, অ্যাডমিট কার্ডেও দেওয়া আছে, ওই অনুযায়ী সুন্দরভাবে নির্ভুলভাবে লিখবো। লাস্টে তারিখ আছে, ওই দিন যেদিন পরীক্ষা আছে সেই দিনের তারিখ আমরা অবশেষে লিখবো। আমরা এগুলো করার পরে আমরা খাতাটা পেন্সিল দিয়ে সুন্দরভাবে রোলার টেনে স্কেল দিয়ে সুন্দরভাবে আমরা দাগিয়ে ফেলবো। তারপরে আমরা কোশ্চেন পেলে আমরা কোশ্চেনটা অতি সুন্দরভাবে একটু সময় নিয়ে 5 মিনিট 10 মিনিট সময়, সেটা অপচয় হবে না। আমরা আগে সুন্দরভাবে কোশ্চেনগুলো দেখব, অথবা উত্তর লেখা শুরু করব। উত্তর কিভাবে লিখব, কোন পার্ট আগে লিখব, যে পার্ট আমার ভালো জানা আছে আমি সেই পার্টটা আগে লিখব। যেমন কারোর দেখা যাচ্ছে পার্ট সি 8টার মধ্যে 5টা লিখতে হয়, ওই 5টা অতি কমন আছে, দু একটা আনকমন আছে সামারি ভিত্তিক, সেগুলো আমরা লিখে আসবো। পার্ট সি যদি কেউ আগে লেখে, 5টা পার্ট সির উত্তর লিখে তারপর পার্ট বি বা পার্ট এ শুরু করা যাবে। কিন্তু পার্ট সি এর মধ্যে 3টা লিখে আবার পার্ট বি অথবা পার্ট এ ওর মধ্যে কিছু আমরা প্রবেশ করে দিলাম, এটা দূষণীয়, এটা নিন্দনীয়, এটা করা যাবে না। অর্থাৎ এক পার্টের প্রশ্ন শেষ না করে
অন্য পার্ট আমরা লিখবো না, এটা অত্যন্ত দূষণীয়। আগে আমরা পার্ট সি লিখতে পারি, পরে পার্ট এ, পরে পার্ট বি, কেউ যদি ইচ্ছা করি আগে পার্ট এ, তারপর পার্ট বি, তারপর পার্ট সি। কোশ্চেনের ধারাবাহিকতা যেমন পার্ট বি 2 থেকে 9 দাগ পর্যন্ত থাকে, এখানে ধারাবাহিকতা প্রয়োজন নয়, আগে কেউ 9 দাগ লিখতে পারে, তারপর 2 দাগ 6 দাগ, কোনো সমস্যা নেই। পার্ট সিতে 10 থেকে 17 দাগ পর্যন্ত প্রশ্ন থাকে, সেখানে আমি আগে 17 দাগ লিখলাম, তারপর 10 দাগ, তারপর 13 দাগ, 14 দাগ, এরকম ভাবে 5টি দাগ আমি লিখলাম, কোনো সমস্যা নাই। কিন্তু পার্ট এর ক্ষেত্রে এখানে এ থেকে এল পর্যন্ত সিরিয়াল দেয়া থাকে, মোট 12টি প্রশ্ন দেয়া থাকে, ওখানে ধারাবাহিকতা আমরা একটু বজায় রাখবো। কিভাবে? ওখানে 10টা লিখতে হয়, যে 2টা লিখবো না সে দুটো একটু ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, বাকিগুলো আমরা অ্যালফাবেটিক্যালি সিরিয়ালে আমরা লিখবো। অবশ্যই এটা আমরা যেন মনে রাখি। যেমন আমি মনে করি বি আর সি আমি পারি না, ওই দুটো ক্রস দিলাম। অন্য সবগুলো এ নাম্বারের পরে ডি ই এফ জি এইচ এল পর্যন্ত এইভাবে 10টা আমরা লিখবো। কিন্তু দর্শনীয় কোনটা? একজন প্রথমে লিখছে এল, তারপরে লিখছে এ, তারপর সি, তারপর জি, তারপর আবার ডি। এগুলো যেন না হয় সেটা আমরা সর্বতভাবে খেয়াল রাখবো। আমরা পরীক্ষার প্রশ্নটা অতি সুন্দরভাবে দেখার পরে আমরা উত্তর লিখবো। উত্তর লেখার বেলায় কালো কালির কলম ব্যবহার করবো উত্তরের জন্য, কিন্তু দাগ নাম্বার গুলো আমরা লিখবো অবশ্যই নীল কালি ব্যবহার করে। দাগ নাম্বার, আনসার টু দা কোশ্চেন নাম্বার 1 2 3 ইত্যাদি, এবং এর মধ্যে যেগুলো পয়েন্ট আমরা লিখি, ব্রড কোশ্চেন অনেক পয়েন্ট থাকে, সেগুলো আমরা নীল কালি দিয়ে লিখবো। যেগুলো কোটেশন আছে, বেশিরভাগ ব্রড কোশ্চেন আমরা কোটেশন দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই 2-1টা কোটেশন থাকবে, সেগুলো অবশ্যই নীল কালি দিয়ে হবে। একটা দাগ নাম্বার লেখার পরে আরেকটা নতুন দাগ যেন 1 ইঞ্চির মতন কমপক্ষে স্পেস থাকে, এবং দাগ নাম্বারটা অতি সাবধানতার সাথে আমরা দাগ নাম্বার গুলো দেব, যাতে করে অনেক সময় একই রকম দাগ 2বার হয়ে যায়। যেমন 8 দাগ লেখার পরে উত্তরটা যথাযথভাবে লিখেছে, পরে 9 দাগের জায়গায় আবার 8 দাগ লিখেছে। এই ভুলগুলো যাতে না হয়, এতে আমরা পরীক্ষা যারা এক্সামিনার তারা দেখি পরে যেটা ভুল দাগ নাম্বার হয়েছে ওখানে আমরা লাল কালি দিয়ে লিখে দেই যে ভুল নাম্বার, দাগ নাম্বার ভুল হয়েছে, ওখানে আমরা 0 মার্ক দিই। কাজেই উত্তর সঠিক ছিল, কিন্তু দাগ নাম্বারটা এরকম ভুলের কারণে কিন্তু আমরা এখানে 0 মার্ক পেয়ে যাই। আমরা দাগ নাম্বারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করব। পরীক্ষার উত্তরগুলো বেশিরভাবে শর্টগুলো, পার্ট বির শর্ট কোশ্চেন গুলো, পার্ট সির ব্রড কোশ্চেন গুলো কিভাবে আমরা লিখবো এবার একটু সেদিকে খেয়াল করি। প্রথমে পার্ট এ, পার্ট এর প্রশ্নের উত্তরগুলো ইফ পসিবল উই হ্যাভ টু রাইট দ্য আনসার ইন 1 সেন্টেন্স। যদি সম্ভব হয় আমরা এক বাক্যে উত্তর লিখবো। সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন দ্য কোশ্চেন মাস্ট বি ফলোড ইন দ্য আনসার। আর কোশ্চেনে যেভাবে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে আমরা অনুরূপ ভাবে নিয়ম অনুযায়ী আমরা উত্তরটা সাজালে সবচেয়ে সুন্দর হবে, এবং এক বাক্যে লেখার চেষ্টা করবো, কখনো প্রয়োজন হলে 2 বাক্য লেখা যাবে। পার্ট বি এ আমাদের 5টা লিখতে হয়, এখানে অতিরিক্ত দৈর্ঘ্য বাড়ানোর তেমন কিছু নাই, ওখানে মূল কথাগুলো যেন আসে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। যেমন অনেক সময় সেটিং চাই, যে এই গল্পটা সেটিং বা ঘটনাস্থল কোথায়, আমি ধরলাম লন্ডন বা প্যারিস, কিন্তু একজন 3টা পেজ লিখেছে পার্ট বি এর একটা করছেন, কিন্তু আমি 3টা পেজ 3টা পেজের বাক্যগুলো খুঁজে খুঁজে কোথায় লন্ডন প্যারিস কথাটা পাই নাই, তার একেবারে শূন্য দিয়েছি। সুতরাং আমাদের উত্তরগুলো যেন প্রাসঙ্গিক হয় সেদিকে বেশি লক্ষ্য রাখতে হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আসলে পরীক্ষায় ভালো কিছু করা যাবে না। অনেক সময় এক্সামিনে যারা থাকে পরীক্ষার্থী এক্সামিনারদের বোকা বানাতে চায়, এইভাবে কয়েক পৃষ্ঠা লিখেছে অতি সুন্দরভাবে, কিন্তু কিছুই লিখি না, তার মধ্যে কোনো তথ্যই নাই। এগুলো আসলে আমরা বর্জন করার চেষ্টা করব, আমরা প্রাসঙ্গিক উত্তর লেখার চেষ্টা করব, আমাদের দৈর্ঘ্য কম হোক তাতে কোনো সমস্যা নেই। পার্ট সি এর ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে যেগুলো ভালো পারি সেগুলো আগে লিখবো, এবং লেখার ক্ষেত্রে পার্ট সি এর ক্ষেত্রে অবশ্যই আমরা 2-1টা কোটেশন ব্যবহার করার চেষ্টা করব, এবং এখানে পয়েন্ট ভিত্তিক থাকলে পয়েন্টগুলো নীলকালি দিয়ে লিখবো, এবং সুন্দর একটা ভূমিকা এবং উপসংহার, সুন্দর একটা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আমরা প্রত্যেকটা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমরা তৈরি করব। ইন্ট্রোডাকশন, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন, সাধারণত যে লেখক বা কবি আছে তারপরে 2-1 বাক্য লিখি, যে কবিতা বা যে নোবেল বা ড্রামা আছে তার উপরে 2-1টা বাক্য লিখি, তারপরে যে কোশ্চেন যেটা আসছে সেই কোশ্চেনের আলোকে 2-1টা বাক্য লিখে আমরা ভূমিকাটা কমপ্লিট করব। বর্ণনাগুলো দেব, বর্ণনাগুলো যদি পয়েন্টের ভিত্তিতে দেওয়া সম্ভব হয় ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, আর যদি সেটা পয়েন্টের ভিত্তিতে দেওয়া সম্ভব না হয়
আমরা এটা কম্পোজিশন আকারে লিখতে পারবো। লাস্টে অবশ্যই একটা কনক্লুশন থাকবে। ইন দ্য কনক্লুশন উই ক্যান সে দ্যাট, বা টু কনক্লুড উই ক্যান সে দ্যাট, ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন উই ক্যান সে দ্যাট, এরকম বিভিন্ন ধরনের 5টার জন্য 5 রকম আমরা কনক্লুশন তৈরি করে নেব। তো এইভাবে আমরা যখন লিখবো তখন আমাদের সাধারণ যে ভুলগুলো পরিলক্ষিত হয় সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখি। যেমন আমরা যখন পার্ট বি এবং সি গুলো লিখি তখন আমাদের এই লেখায় কানেক্টর গুলো যথাযথ হয় না। কানেক্টর যেমন ইনফ্যাক্ট, ইনডিড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, টু কনক্লুড, ইনফ্যাক্ট ইত্যাদি সুন্দর সুন্দর কানেক্টর বাক্যের মধ্যে ব্যবহার না করলে আসলে বাক্যের সৌন্দর্য বলতে যেটা বোঝায় সেটা অর্জিত হয় না। আর সুন্দর বাক্য কানেক্টরের মধ্যে যদি ব্যবহার করা হয় মার্ক অবশ্যই ইনক্রিজ করবে। তো কানেক্টরে ব্যবহার করতে হবে পাংচুয়েশন। আমরা যখন বাক্যগুলো লিখি 4 ঘন্টা ধরে আমরা পরীক্ষায় ইংরেজি পেপারগুলো লিখে থাকি, কিন্তু আমাদের কমা, ফুল স্টপ, ওখানে কোলন চিহ্ন যেগুলো প্রপারলি হওয়া উচিত সেগুলো আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়, এতে মার্ক কমে যায়। সুতরাং পাংচুয়েশনের ব্যবহারের প্রতি আমরা সজাগ থাকব। 3 নাম্বার সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। আমাদের 4টি ঘন্টায় আমরা কয়েকশো বাক্য আমরা লিখি, কিন্তু এই বাক্যগুলো প্রায় সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভাবটা হয় না। অনেকে দেখা যায় দা রাইটার ডিসক্রাইব লিখছে, কিন্তু রাইটার থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে এসইএস তো অবশ্যই যুক্ত হয় ভার্বের সাথে, ডিসক্রাইব, এরকম ভুলগুলো অসংখ্য জায়গায় দেখি আমি। এবং দা রাইটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স, ধরলাম আমি শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস হওয়ার কথা, কিন্তু আমরা প্রায় ক্ষেত্রে লিখি শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট লিখি, কিন্তু আসলে ওয়ান অফ দ্য পরে প্লুরাল আনতে অন্যতম কবি, কবি সমূহের মধ্যে অন্যতম কবি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস হবে, ওয়ান অফ দ্য পরে প্লুরাল নাউন হয়। এটা অনেকের ক্ষেত্রে আমরা ভুল দেখতে পাই, এগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। সুতরাং সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের ব্যাপারে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের ক্ষেত্রে যাতে আমাদের ভুল না হয় সেদিকে আমাদের খেয়াল রাখবো। 4 নাম্বার স্পেলিং মিস্টেক, অর্থাৎ কবিতার নাম, কবির নাম বা সাধারণভাবে দেখা যাচ্ছে অনেক বানান আমাদের ভুল হয়ে যায়। বিশেষভাবে রাইট পন্থা ভার্বের ক্ষেত্রে যে আইএনজি যুক্ত করতে, ইডি যুক্ত করতে, ইআর, ইএসটি এর নিয়ম কানুন রয়েছে, স্পেলিং রুল। আমরা স্পেলিং রুল জেনে আমরা বাক্যগুলোর জন্য লিখি, কারণ স্পেলিং রুল অতি গুরুত্বপূর্ণ। আসলে আমরা জানি কৃষকের পরিশ্রমের ফসল খেয়ে যায় পোকায়, আর ছাত্রছাত্রীদের পরিশ্রমের এই যে মার্কগুলো খেয়ে যায় ভুল বানানে। কাজে আমরা বানানের ক্ষেত্রে অতি সতর্কতা অবলম্বন করব। 5 নাম্বার ইউজিং সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। আমরা যে বাক্যগুলো লিখি অনেক সহজ সরল এবং সুবোধ্য যেন হয়। আসলে বইতে বা আউটসাইড অনেক কোটেশন আমরা যেগুলো এনে থাকি সেগুলো অনেক দুর্বোধ্য। ওই দুর্বোধ্য ভাষা যেটা তুমি বুঝবে না সেটা এক্সামিনারের পক্ষে বোঝাও কঠিন হতে পারে। কাজেই অলওয়েজ ট্রাই টু ইউজ সিম্পল ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স ইন ইয়োর রাইটিং। এরপরে বলছি 6 নাম্বার রাইটিং এ গুড ইন্ট্রোডাকশন। পার্ট সি এর ক্ষেত্রে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে সুন্দর একটা ইন্ট্রোডাকশন, 5টার ক্ষেত্রে 5টা সুন্দর ইন্ট্রোডাকশন আমরা লিখব। 7 নাম্বার রাইটিং এ গুড ডিসক্রিপশন, প্রশ্নের আলোকে আমরা সুন্দর একটা বর্ণনাও লিখব। 8 নাম্বার রাইটিং এ গুড কনক্লুশন, কোশ্চেনের আলোকে, অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশনকে প্যারাফ্রেজ করে প্রায় একই রকমের বাক্যগুলো আমরা কনক্লুশনে সাধারণত আবার রিস্টেট করে থাকি, এটা আমরা মনে রাখবো। 9 নাম্বার ডোন্ট রাইট ওয়ান পার্ট ইনটু অ্যানাদার পার্ট, আমরা এক পার্টের উত্তেজনা অন্য পার্টে না লিখে, এটা অলরেডি বলা হয়েছে। 10 নাম্বার রাইট দ্য ব্রিফ পোরশন সিরিয়ালি, ব্রিফ পোরশন গুলো আমরা সিরিয়ালি লিখবো, এটা অলরেডি বলা হয়েছে। সুতরাং আমাদের পরীক্ষার খাতা লেখা শেষ করার পূর্বে 1-2 মিনিট পূর্বে যেন আমরা দাগ নাম্বার 1 থেকে 17টা পর্যন্ত দাগ থাকে, সেখানে আমাদের লিখতে হয় পার্ট সিতে 5টা, পার্ট বিতে 5টা এবং পার্ট এতে একটি দাগ, মোট 11টা দাগ থাকে। এই 11টা দাগ যেন আমরা আবার একটু দেখে নেই কোনো ভুল হয়েছে কিনা। তো যাই হোক, আমার এই মূল্যবান পরামর্শের মধ্যে আসলে কল্যাণ নিহিত রয়েছে বলে আমি মনে করি, এটা আমরা ফলো করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সবার জন্য আশীর্বাদ রইল, পরীক্ষায় ভালো করো, জীবন গড়ো।